সবাইকে ঈদ মুবারক। ঈদের বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান শুয়েব। দর্শক, আজ আপনাদের সাথে এমন একজন অতিথি হিসেবে আছেন আমাদের স্টুডিওতে। 40 বছর ধরে যার রেকর্ডটা এখনো অচ্যুত, বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। 17 গোলের রেকর্ডটা কেউ এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। তিনি নান আদার দেন আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। চুন্নু ভাই, আপনাকে স্বাগত এবং ঈদ মুবারক। ঈদ মুবারক। চুন্নু ভাই, যেটা বলছিলাম, এটা কিছুটা একই সাথে গর্বের এবং মানে আক্ষেপেরও জায়গা কিনা আপনার, যে 17 গোল করেছেন 50 ম্যাচে, সেটা করেছিলেন সেই 1985 সাল পর্যন্ত খেলে। 41 বছর পার হয়ে গেছে, অনেক ফুটবলার এসেছেন গেছেন, কিন্তু সেই রেকর্ডটা এখনো অচ্যুত আছে। অবশ্যই গর্বের, তবে কষ্ট লাগে এই কারণে যে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত এই রেকর্ডটা কেউ ভাঙতে পারলো না। এটা আমি মনে করি যে আমাদের দেশের ফুটবলের যে খেলা, ফুটবল খেলা, সেই খেলাটা মানুষ এত ভালোবাসে, জাতীয় দল কিংবা ক্লাব লেভেলে সবাই কিন্তু ফুটবলকে খুব আপন করে নেয়। যেমন ধরনের বিশ্বকাপ খেলা দেখি আমরা, দেশে ফুটবলের জোয়ার বয়ে যায়। তো আমরা কেন পারছি না এই গোল করতে? সেই দিকে দেশীয় ফুটবলের দিকে নজর যেমন দিতে হবে, ঠিক তেমনইভাবে ন্যাশনাল টিমেও নজর দিতে হবে। যারা নতুন যারা আসছে তাদের টার্গেট থাকবে দেশকে যেমন জয় এনে দিবে, ঠিক তেমনইভাবে গোল করে আমার রেকর্ডকে ভাঙবে। এটা আমি আমার জীবদ্দশায় দেখতে পাবো বলে আমি। আপনার কাছে কি মনে হয়, এখন যারা খেলছেন তাদের মধ্যে কোনো সম্ভাবনা, কোনো ফুটবলারের কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা যে আপনার রেকর্ডটা ভেঙে দিতে পারে? এখন যে অবস্থা চলছে, আমাদের স্ট্রাইকার খরা চলছে। আমি বলবো যে নাম্বার 9 পজিশন, নাম্বার 10 পজিশন আমাদের এখনো পর্যন্ত স্টেবল হয়নি। না, এখন স্টেবল হয়নি। যে দেখা যাচ্ছে যে আমরা লোকাল খেলায়, অর্থাৎ বিদেশি খেলোয়াড়দের পদচারণায় আমাদের লোকাল স্ট্রাইকার হারিয়ে যাচ্ছে। কম্পিটিশন ওরকমভাবে করতে পারছে না লোকাল খেলোয়াড়রা, তারা শুরুতেই ভেঙে পড়ে আমার কাছে মনে হয়। তো আমাদের সময় কিন্তু বিদেশি খেলোয়াড় ছিল, আমরা কিন্তু তাদেরকে বিট করেই খেলেছি তখন। তো এখনকার ছেলেদের মন মানসিকতা এরকম কেন? এটা আমার প্রশ্ন তাদের কাছে, যারা খেলছে এখন। তাদের হওয়া উচিত যে আমরা বেস্ট, আমরা বিট করব, আমরা খেলবো, জাতীয় দলে গোল করব, লিগে গোল করব, টিমের জন্য গোল করব। এই মন মানসিকতা নিয়ে যদি খেলতে পারে তাহলেই সম্ভব আমাদের দেশে স্ট্রাইকার বেরিয়ে আসবে। জি, একটু আপনার পুরনো স্মৃতি আসলে হাতড়াতে চাই আমরা। আপনি দিলকুশায় খেলছেন রহমতগঞ্জে, তবে আবাহনী গ্রেট হিসেবে আপনি পরিচিত। 13-14 মৌসুম আপনি আবাহনীতে কাটিয়ে দিয়েছেন। আপনার সুন্দর মুহূর্তগুলো কি আবাহনীতেই কেটেছে কিনা? অবশ্যই আবাহনীতে আমার কেটেছে সুন্দর মুহূর্তগুলো। তবে আমি সবচেয়ে আনন্দ বোধ করি সবসময় যে আমার শুরুটা যখন শুরু হয়, অর্থাৎ 1973 সনে দিলকুশা দিয়ে আমি যে প্রথম বিভাগে খেলতে পারবো, তখন কিন্তু ফুটবলটা অত্যন্ত জনপ্রিয় ছিল। খেলতে পারবো এটা কখনো আশা করতে পারিনি। যে প্রথম দিন যখন শুনলাম আমার এক বন্ধুর কাছে যে তুই খেলবি নাকি, আমি বললাম আমি কি দিলকুশাতে খেলতে পারবো? সে বললো চল যাই দেখি। তো তার সঙ্গে আমি আসলাম, সে খেলতো তখন দিলকুশাতে। তার সঙ্গে আসলাম, আমাকে সত্যি সত্যি মাঠ নামিয়ে দিল। আমি সেদিন খেললাম, ওয়ারির সঙ্গে খেললাম, এখনও মনে করে আউটার স্টেডিয়ামে 3-0 গোলে হেরে গেলাম। খুব লজ্জা লাগছিল এবং খুব একটা ভালো খেলিনি। তো সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে। তো তখনই চিন্তা করছিলাম যে আজকে যখন এখানে এসে পৌঁছেছি, আমাকে এই খেলাটা খেলতে হবে, এটা ধরে রাখতে হবে এবং আমাকে আগামীতে ভালো খেলতে হবে। এরকম মানে অনেক স্মৃতি এখনও মনে পড়ে আমার। তবে আবাহনীর স্মৃতি এটা ভুলার নয়। সেই 1974 সনে যখন আমি আবাহনী ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হই, তারপর থেকেই শেষ পর্যন্ত আবাহনীতেই ছিলাম। অনেক টিম আমাকে অফার করেছে, ইভেন দেন মোহামেডান অনেক অফার করেছে টাকা নিয়ে। সেখানে আমি একবারের জন্য চিন্তা করিনি যে আমি আবাহনী ছেড়ে চলে যাব। আমি সবসময় ভেবেছিলাম যে এখানে আমি এখান থেকেই আস্তে আস্তে উপরে দিয়ে গিয়েছি, এখান থেকে আমি শেষ করব। সেটাই পেরেছি, সেটাই আমি মনে করি এটা আমার জন্য খুব ভালো দিক ছিল। জি, আপনি যেটা বলছিলেন যে যেখানে শেষ করবেন, সেই শেষের ছবিটা আমাদের হাতে আছে এই মুহূর্তে। নিশ্চয়ই এই ছবি সম্পর্কে আপনি খুব ভালো মতো অবহিত আছেন। আপনার শেষ ম্যাচটা, আবাহনীর হয়ে খেলা শেষ ম্যাচটা, এই স্মৃতির কথা নিশ্চয়ই আপনার মনে আছে। অবশ্যই, এটা ফেডারেশন কাপের ফাইনাল ছিল 1988, মোহামেডান আবাহনী আপনার মিরপুর স্টেডিয়ামে। সেই ম্যাচটা আমি অল্প কিছুক্ষণ খেলেছিলাম, প্লাস আমি দলীয় কোচ ছিলাম।
তো সেই খুব ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, কোচ কোচ এবং কাম- কোচ কাম প্লেয়ার। প্লেয়ার। সেই সময় আমরা মোহামেডানকে 1-0 গোলে হারিয়েছিলাম এবং হাফ টাইমের সময় আমি মানে রিটায়ার্ড করি। তো সেই স্টেডিয়াম ছিল পরিপূর্ণ, গ্যালারি, আবাহনী মোহামেডানের সমর্থকরা, উভয় সমর্থকরা আমাকে যেভাবে স্বাগতম জানিয়েছেন এবং যেভাবে উৎসাহ দিয়েছেন, সত্যি এটা ভোলার নয়। আমার খেলোয়াড়ি জীবনে সেদিনের ঘটনা এখনও বিশালভাবে মনে পড়ে। জি, জাতীয় দলেও আসলে যেমনটা আমরা শুরুতেই বলেছি যে জাতীয় দলে আপনার রেকর্ডটা এখনো অচ্ছুত আছে, 17 গোল করেছেন 50 ম্যাচে। সেই সেই ম্যাচগুলোরই একটা ছবি, সেই ম্যাচগুলোর একটা ছবি আমাদের হাতে এসেছে, খুবই পুরাতন ছবি। এই ম্যাচটাতে আপনি নেপালের সাথে 3-0 অর্থাৎ হ্যাটট্রিক করেছিলেন আপনি, এবং বাংলাদেশের প্রথম হ্যাটট্রিকটাও এসেছিল কিন্তু আপনার পা থেকে। নেপালের সঙ্গে খেলা ছিল এই ঢাকা জাতীয় স্টেডিয়ামে। তো সেখানে আমাদের নেপালের সঙ্গে খেলা ছিল, সেই খেলায় 4-2 গোল আমরা জয়লাভ করি। 4 গোলের মধ্যে 3টা গোলে আমি করি। এখন যেমন হ্যাটট্রিকের যে ব্যাপারটা, এখন একটা ম্যাচে যদি 10টা গোল হয়, আপনি যদি ভেঙে গোল করেন 3টা, হ্যাটট্রিক হবে। তখন কিন্তু পরপর 3টা করতে হতো। আচ্ছা, নিয়মটা তখন কিন্তু খুব কঠিন ছিল। আপনি যদি 2টা করে একটা আরেকজন করে আবার একটা আমি করতাম, তাহলে কিন্তু হকিতে যে নিয়মটা আগে ছিল সেটা ফুটবলে ছিল। তো আজকে দিনে সেইটা চিন্তা করলে মনে হয় যে জিনিসটা কঠিন ছিল, তবে কিভাবে যে করে ফেলেছি সেটা আর বলতে পারবো না। সেটাও আরেকটা রেকর্ড। এবং অনেকগুলো সুখস্মৃতির মাঝে আপনার কিছু দুঃস্মৃতিও নিশ্চয়ই মনে করিয়ে দিতে চাই আপনাকে, এবং বাংলাদেশের ইতিহাসেরই একটা, ফুটবলের ইতিহাসের একটা অংশ হয়ে গেছে 1982 সালের 21 সেপ্টেম্বরের কথা। আমরা ব্ল্যাক টুইসডে নামে যেটা জানি, যে বাংলাদেশের ফুটবলের কালো অধ্যায় হিসেবে পরিচিত, সেই ইতিহাস, সেই ছবিতে সেই ইতিহাস ফুটে উঠেছে। আপনি সহ সালাউদ্দিন ভাই ছিলেন, আনোয়ার ভাই ছিলেন, তাদের জেলে যেতে হয়েছিল, এবং আবাহনী মোহামেডানের, আপনারা আসলে সেই লিগটা তো হেরেই গিয়েছিলেন, মোহামেডানের সাথে খেলা ছিল, কি হয়েছিল সেই ম্যাচটাতে, কেন আপনাদের আসলে আবাহনী মোহামেডান ছিল তখন রণক্ষেত্র। আমি বলবো যে আবাহনী মোহামেডান মানেই যেই হারুক যেই জিতুক ড্র হোক মারামারি হবে, ওই স্টেডিয়াম পাড়ায় ভাঙচুর হবে, গাড়ি জ্বালানো হবে, দোকানপাট লুটপাট হবে, এরকম একটা ব্যাপার অহরহই চলতো। তো সেদিন 82-তে আমরা লাস্ট ম্যাচ ছিল লিগের, মোহামেডানের সঙ্গে যদি আমরা হেরেও যাই, জিতেও যাই, ড্র করি, তাও আমরা চ্যাম্পিয়ন হব। মোহামেডান চ্যাম্পিয়ন অলরেডি হয়ে গেছে। কিন্তু প্রেস্টিজিয়াস ম্যাচ হিসাবে সেদিন মানে কোনো আবাহনীর সাপোর্টাররা মানতে চায় না, মোহামেডান সাপোর্টাররা মানতে চায় না যে তার দল হারুক। তো সেদিনের ঘটনায় খেলার মধ্যে একটা বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিল রেফারি। আমরা এক গোলে হারছিলাম, তো ওইখান থেকে আনোয়ার রাইট সাইড থেকে একটা ক্রস করছে, গোলকিপার মহসিন বল নিয়ে গোলবারের ভিতরে চলে গেছে ভাবছিলাম আর কি। তো রেফারি এটা গোল দেয়নি, আমরা এটা প্রতিবাদ করি, এক কথায় তর্ক বিতর্ক, রেফারির সঙ্গে তর্কের মধ্যে এই মারামারি লেগে যায় উভয় দলের খেলোয়াড়ের মধ্যে। এই মারামারির পরে মাঠের মধ্যে সমস্ত দর্শক ঢুকে যায়, ঢোকার পরে যে অবস্থার সৃষ্টি হয়, কাঁদনে গ্যাস, তারপরে ফাঁকা আওয়াজগুলি ইত্যাদি ইত্যাদি চলে। তারপর অনেক কষ্ট করে এটাকে মানে প্রশমিত করার পরে উভয় দলের খেলোয়াড়দেরকে মাঠের বাইরে বের করে দেয়, খেলা পোস্টপন্ড হয়ে যায় এবং 2-0 গোলে সম্ভবত মোহামেডানকে বিজয়ী ঘোষণা করে পরে। তো আমরা সেদিন খেলা শেষ হওয়ার পরে স্টেডিয়ামের মধ্যে রাত 12টা পর্যন্ত, 12:30 1টা পর্যন্ত অপেক্ষা করছি যে সাপোর্টার আমাদেরকে মানে ধিক্কার দিচ্ছিল, আবাহনী সাপোর্টার আমাদেরকে, তো তাদেরকে সরানো যাচ্ছিল না। তো শেষ পর্যন্ত রাত্র 12টা 12:30 1টার দিকে আমরা পুলিশের কনভয় দিয়ে আবাহনী ক্লাবে আসি। জি, এবং সেখানে এসেও কিন্তু নিস্তার হয়নি। আরো একটি ছবি আমাদের হাতে আছে, সেই ছবিটিতে আমরা লক্ষ্য করছি যে আপনাদের পায়ে ফুটবল থাকার কথা, সেখানে হাতে হ্যান্ডকাফ লক্ষ্য করছি সালাউদ্দিন ভাই সহ। সবচেয়ে দুঃখজনক ঘটনা কি জানেন, সেদিনের ঘটনা, আমরা ক্লাবে আসার পরে আমরা যে কজন ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিলাম এশিয়ান গেমসের, আমরা ওইখান থেকে সোজা চলে গিয়ে ক্লাব থেকে এসে আবার ক্রীড়া পরিষদে ক্যাম্পে চলে যাওয়ার পরে ওইখানে গিয়ে মোহামেডানের খেলোয়াড়রা আসে, আমরাও আসি, এই খেলা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, ওদের সঙ্গে আমাদের বাকবিতণ্ডা হচ্ছিল। এক পর্যায়ে 2টা 2:30 বাজে, তখন আমরা বলি যে সবাই চলো ঘুমাতে যাই, কালকে সকাল আবার প্র্যাকটিস আছে। তো আমরা ঘুমাতে গিয়েছি, রাত 3টার দিকে ঘুমটা আসছে, হঠাৎ দেখা যাচ্ছে নক করছে কে যেন দরজা। তো আমি আর মোতালেব ভাই ছিলাম, আমাদের গোলকিপার, এক রুমে। তো ওইখানে নক করার পরে আমি মোতালেব ভাইকে বললাম আপনি দাঁড়ান আমি দেখি। খোলার পরে দেখি পুলিশ কিছু অফিসার, তারা আমাদেরকে দেখে বলে ভাই আপনাদের একটু যেতে হবে। তারাই কিন্তু আমাদের ডিউটি করেছিল মাঠের মধ্যে। আমরা বললাম যে ঠিক আছে, এত রাত্রে যাব, কালকে সকালে যাব না, আমরা তো এখানে আসি,
আমরা তো কোথাও পালাবো না, বলে না একটা আপনি দিয়ে স্টেটমেন্ট দিতে হবে। তো তাদের সঙ্গে অনেক কিছু বাকবিতণ্ডা হলো আমাদের সঙ্গে। তারপরে তারা বলেন নাছোড়বান্দা নিয়ে যাবেই। তো আমি মোতালেব ভাই ছিলাম বোধহয় ওইখানে, আমরা ওইখান থেকে নিচে নামলাম, খুশি আলম বাবুলও ছিল। নিচে নেমে দেখি যে তিন চারটা গাড়ি, ওর মধ্যে গিয়ে দেখি যে আমাদের ক্লাবে যে সমস্ত খেলোয়াড় ছিল তাদের মধ্যে 8-10 জন খেলোয়াড়কে ধরে নিয়ে আসছে, বাকির আলী, অশোকা, শ্রীলঙ্কান প্লেয়ার, তাদেরকেও ধরে নিয়ে আসছে। তো ওইখান থেকে তাদেরকে দেখে বললাম আপনারা, বলে হ্যাঁ আমাদেরকে নিয়ে আসছে। তা আমরা ওইখানে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আমাদের রমনা পুলিশ ক্যাম্পে নিয়ে গেল। ওইখানে গিয়ে দেখি কাজী সালাউদ্দিন বসে আছে, তাকে এই গুলশান থেকে ধরে নিয়ে আসছে। তো ওইখানে আমাদের ওসির রুমে বসালো, বসিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে কর্মকর্তা সব চলে গেল। তা আমরা বললাম কি হলো এটা? তখন আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে গিয়ে আমরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে কি হবে, আমাদের কি জিজ্ঞেস করবে, কেনই বা ধরে নিয়ে আসছে। আপনারা আমাদের কি 17 অপরাধ? দিন পর্যন্ত জেলে থাকতে, কারাবাসে ছিলেন আপনার 17 দিন। 17 দিন। মানে এর পেছনে কারণটা কি? আমরা যতটুকু জানি যে হয়তোবা তৎকালীন যে সরকার এরশাদ বিরোধী আন্দোলনের সাথে হয়তো আপনাদের কোনো যোগসূত্র ছিল কিনা সেটাই প্রমাণ করার তাদের একটা চেষ্টা ছিল। তখন কিন্তু সদ্য মার্শাল আসছে জি 24শে মার্চে, জি আমরা 21শে সেপ্টেম্বর খেলছি, তখন কিন্তু দেশে উত্তপ্ত অবস্থা। তো এরশাদ সরকার তখন ভাবলো যে এদেরকে একটু শাস্তি দেওয়া উচিত, এবং আমাদেরকে বলা হলো যে আমরা দেশদ্রোহী, অর্থাৎ এই সরকারের উৎখাত করার জন্য আমরা এই কাজটা করেছি, মানুষদেরকে উস্কিয়ে দিয়েছি। তো পরবর্তী পর্যায়ে বিচারের সময় এই কথাগুলি বললো আমাদেরকে। তা আমরা বললাম যে আমরা তো খেলোয়াড়, আমরা তো খেলেছি, মাঠের মধ্যে মানুষ ঝগড়া করেছে কিংবা মারামারি করেছে, এটা হচ্ছে খেলা নিয়ে। তো তখন তারা মানলো না। আলটিমেটলি আমাদের 4 জনকে সাজা দিয়ে বাকি 8-10 জন ছিল সবাইকে ছেড়ে দেওয়া হলো। তখন যে একটা হৃদয় বিদারক দৃশ্য হয়েছিল, এটা না দেখলে বিশ্বাস করবে না। মানে আমাদের মনে হচ্ছিল যে আমাদের বাবা মা মারা গেলে যে অবস্থা হয় সেরকমভাবে আমরা চিৎকার করে কাঁদছিলাম। তো আমাদের সবচেয়ে কষ্ট লেগেছে আরেকটি ব্যাপারে, যেখানে তো রেফারি লাইনম্যান যারা ছিল তারাও আমাদের এগেনস্টে এই বক্তব্য দিয়ে ওদেরকে উৎসাহিত করেছিল সাজা দেওয়ার জন্য। তো আলটিমেটলি আমাদের সাজা হয়েছিল, আমার আর সালাউদ্দিন হয়েছিল 1 মাস, আনোয়ার হেলাল ওদের 6 মাস, 1 বছর হয়েছিল। তো সেখান থেকে 17 দিনের মাথায় এই দেশের মানুষের ভালোবাসায়, দেশের মানুষের কি বলবো, যে যেভাবে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে এরশাদ সরকার বাধ্য হয়েছে 21 দিনের মাথায় আমাদেরকে ছেড়ে দিতে। জি। এই ছবিটা কি জেলে যাওয়ার আগের এটা হচ্ছে রেলওয়ে স্টেশন কমলাপুর। তা আমাদেরকে রেলওয়েতে করে নিয়ে যাবে যশোর, আর ওদেরকে নিয়ে যাবে রাজশাহী। তা আমরা একসঙ্গেই ওইখানে বসেছিলাম। তখন আলম ভাই বলে একজন বিখ্যাত ফটোগ্রাফ ছিল, ওনার ক্যামেরাবন্দি হয়েছে। আমরা আসলে অনেক কষ্টের কথা শুনলাম আপনার, কিন্তু তারপরে যেটা বলতে হয় যে এতদিন পরে এসে এগুলো আসলে ইতিহাস হয়ে গেছে, বাংলাদেশের ফুটবলের সাথে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। একটু জানতে চাই, যেহেতু আমাদের ঈদের অনুষ্ঠান, ঈদ নিয়ে আপনার ভাবনাটা কি? কোরবানির ঈদে আসলে কি করা হয় সাধারণত? ঈদ তো ছোটবেলায় খুব আনন্দ করতাম, বিশেষ করে কোরবানির ঈদ আসলে ওই গ্রামে আমাদের যে নানা শহর আছে, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াতাম বন্ধু বান্ধবরা মিলে, কার গরু কত বড় দেখে আসি, কে মহল্লার সবচেয়ে বড় গরু নিয়ে আসলো, ইত্যাদি ইত্যাদি করতাম। এবং আমাদের যখন কুরবানি দিতাম, সেই কুরবানি মাংসটা আমরাই মানে সবাই মিলে, ভাই বোন মিলে, মানে বাবা ছিলেন, তো আমরা সবাই মিলে কুরবানিটা করতাম। সেই সংস্কৃতিটা কি অনেকটা কমে গেছে কিনা আসলে এখন অনেকটা কমে গেছে। এখন কিন্তু ওই উৎসাহটা আমি নতুন প্রজন্মের মধ্যে দেখি খুব কম। তবে সেই সময় আমাদের উৎসাহ উদ্দীপনা ছিল অনেক। আর এখন যেটা হয় সেটা হচ্ছে কি, এখন তো বড় হয়ে গেছি, কর্তব্য অনেক বড়, সেক্ষেত্রে কোরবানি গরু কিনে নিয়ে আসলাম, এসে কসাইদের দিয়ে বানিয়ে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাসায় দেওয়া হয়, এভাবেই দিনটা কেটে যায় আর কি। এর বাইরে আসলে কিছু করা হয় কিনা? বন্ধু বান্ধবের সাথে আড্ডা থেকে শুরু করে, একটা সময় ছিল যখন নাকি মানুষ টেলিভিশন নির্ভর ছিল, আমরা নিজেরাও ছিলাম, সেই নির্ভরতা অনেকটা কমে গেছে এখন। না, এরকম আড্ডা এখন আর হয় না, কারণ আমরা বয়স হয়ে গেছে, তো যার যার সংসার, যার যার জীবন নিয়ে মানুষ, আমরা যারা আছি সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছি। হয়তো দেখা যাচ্ছে যে মানে খেলার ঈদের 1-2 দিন পরে আমরা সোনালিটিতে একসঙ্গে হই, এটা মিলন মেলার মতো হয়, তো ওইরকম একটা দিন যায়। বাট আদার দেন দ্যাট আমাদের এখানে কিন্তু ওইরকমভাবে আমরা মেলামেশা করি না।
চুন ভাই, আপনার জীবনের নানা অজানা কথা আমরা জানতে পারলাম। যেহেতু বিশ্বকাপ শুরু হতে খুব বেশি বাকি নেই, নিশ্চয়ই বিশ্বকাপ নিয়ে আপনার নিজস্ব ভাবনা রয়েছে, আছে চিন্তা, আমরা সেই বিষয়ে জানবো। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল ঈদের বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। দর্শক ফিরলাম ঈদের বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি, নানা অজানা কথা জানছি আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুর। চুন্নু ভাই, বিরতির আগে যেমনটা বলেছিলাম, বিশ্বকাপ শুরু হতে খুব বেশি বাকি নেই। আপনি নিজে একজন ফুটবলার ছিলেন, বিশ্বকাপ আসলে নিশ্চয়ই একটা অন্য রকমের তাড়না কিংবা উত্তেজনা কাজ করে, এবং আমি জানি আপনার পছন্দের দল কোনটি। তারপর আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি আর্জেন্টিনা করেন না আমি যতটুকু জানি। আমি ব্রাজিলের সাপোর্টার ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ আমরা যখন খেলাটা শুরু করেছি তখন থেকে আমরা ব্রাজিলের সাপোর্টার, ম্যাক্সিমাম আমাদের খেলোয়াড়রা। মানে তখন ফুটবলটা ব্রাজিল কেন্দ্রিক ছিল, অর্থাৎ তাদের যে ছন্দময় ফুটবল, সেটা দেখে দেখে আমরা বড় হয়েছি। এখন তো সেই ছন্দময় ফুটবল আছে কিনা আপনার কাছে মনে হয়? এই আগের মতো সেই ফুটবলটা এখন শক্তিশালী দল এই ফুটবলটা সারা বিশ্বে এখন ছড়িয়ে গেছে। যেমন স্পেন যে ফুটবলটা খেলে, সেই ব্রাজিল সেই সময় সেই ফুটবলটা খেলতো। এখন প্রত্যেকটা দলই তাদের এই মানে ইউরোপিয়ান ফুটবল কিন্তু ছিল হিট অ্যান্ড রান, এটা কিন্তু এখানে সংমিশ্রণ হয়েছে। ইউরোপিয়ান সেই পাওয়ার ফুটবল থেকে অনেকটা সরে আসছে। এখন দেখা যাচ্ছে যে অনেকে এই ফুটবলটাই খেলছে, অনেকেই মানে ম্যাক্সিমাম কান্ট্রি খেলছে। তো সেই ক্ষেত্রে অনেকগুলো টিম এখানে বেরিয়ে আসছে, যেমন ফ্রান্সের কথা বলতে পারি, স্পেনের কথা বলতে পারি, তো ব্রাজিল তো আছে। আমি ওই ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার এখনো করছি। জি, নিশ্চয়ই লয়াল সাপোর্টার আপনি, অবশ্যই করারই কথা। কিন্তু ব্রাজিলের এই দলটা, এবারের দলটা আপনার কাছে মনে হয় কিনা যে হেক্সা মিশনের জন্য তারা পুরোপুরি প্রিপেয়ার্ড নেইমারকে দলে অন্তর্ভুক্ত করার? ব্রাজিলই যেই খেলুক, তারা কিন্তু সেই ছন্দের ফুটবলটাই খেলবে। তবে হ্যাঁ, এখানে তারকার প্রয়োজন আছে, তারকা কিন্তু এখানে খুব কম। সেই তারকা যদি থাকতো তাহলে আমি বলতে পারতাম এবারে বিশ্বকাপ তারাই জিতবে। এখানে তারকার অভাব দেখে আমার কাছে কেন জানি মনে হয় এবারও বিশ্বকাপে ব্রাজিল খুব একটা ভালো করবে না। জি, আর্জেন্টিনার সম্ভাবনা আছে। সেই যেই টিমটা খেলেছে গত 4 বছর আগে, সেই টিমটার ম্যাক্সিমাম খেলোয়াড় এখানে আছে এবং তারা নিয়মিতভাবে ভালো করছে। এখানে তারা ভালো করার কথা। পাশাপাশি ফ্রান্সকে কিন্তু ফেলে দেওয়া যায় না, ফ্রান্স কিন্তু খুব ভালো রিদমে আছে, তো ইংল্যান্ডও ভালো রিদম আছে। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে, স্পেন আছে। তো আমি মনে করি ফুটবল জমজমাট হয়, সেই জমজমাট ধরে রাখবে এবার বিশ্বকাপ, এবং আমরা রাতভর দেখব। জি, রাতভর দেখার কথা বলছিলেন। 48টা দলের বিশ্বকাপ, আপনার কাছে মনে হচ্ছে কিনা যে একটা সময় 12 দল খেলেছে, 13 দল খেলেছে একটা সময়, তারপর আস্তে আস্তে বেড়ে এখন 48 দল হয়েছে, সেই প্রতিদ্বন্দ্বিতা কি থাকবে কিনা আপনার কাছে কি মনে হয়? না, প্রতিদ্বন্দ্বিতা দল বাড়ার কারণে প্রতিদ্বন্দ্বিতা কমে যাবে কিনা? না, প্রতিদ্বন্দ্বিতা কমবে না, অনেক যেটা আছে আরো বাড়বে। কারণ সবাই চাবে যে আমি ভালো করতে, অর্থাৎ সবাই তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে না। যে সমস্ত দলগুলি চ্যাম্পিয়নের জন্য খেলবে না, তারা চাইবে সারা বিশ্বের মানুষদের তাদের আকর্ষণ করতে। তো আমি বলবো যে 48টা দল হয়েছে, আমরা বেশি বেশি খেলা দেখতে পারবো এবং বিশ্বের বিভিন্ন দলের খেলা দেখে উপভোগ করব সারা বিশ্বের মানুষ, এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল হবে এবার। জি, যেহেতু অনেকগুলো খেলা এবং সারা রাত ধরেই হবে, আপনি কিভাবে খেলা দেখার আয়োজনটা কিভাবে হবে এবার? আপনার কোনো প্ল্যান আছে কিনা স্পেসিফিক, যে বাসায় দেখবেন কিংবা বন্ধুদের সাথে বাইরে? না, এত রাত ভোর রাতে খেলা শুরু হবে, তো তখন বাসায় থাকতে হবে, বাসায় বসে বসে খেলা দেখব যতটুকু পারা যায়। চোখে ঘুম তো আসবে, সে ঘুমকে তাড়িয়ে যতক্ষণ পারা যায় ততক্ষণ খেলাটা দেখবে। আপনার আইকন ফুটবলার কে ছিল? আমি যদি আপনার খেলোয়াড়ি জীবনের কথা বলি, কে ছিলেন তিনি? ম্যারাডোনা। যদিও আপনি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু ম্যারাডোনা অসম্ভব একটা ভালো প্লেয়ার, সারা বিশ্বের আমার দৃষ্টিতে এই মুহূর্তে বলবো আমি, আমার দৃষ্টিতে দি বেস্ট, এবং সে যে ফুটবলটা খেলে গেছে এটা অবিস্মরণীয়। মানে আপনি মেসির যুগে বা রোনালদোর যুগে এসেও আপনি ম্যারাডোনাকে? আমি ম্যারাডোনাকে বলবো। ম্যারাডোনা যে ইংল্যান্ডের এগেইনস্টে যে গোল দুটো করেছে, একটা হ্যান্ডস অফ গড, আরেকটি এবং গোল অফ দ্য সেঞ্চুরি, এটা একজনই পারে, সেই ম্যারাডোনা। জি, রানিং যারা ফুটবলার আছেন তাদের মধ্যে আপনার পছন্দের ফুটবলার কে? মেসি। নেইমারের চেয়ে আপনি মেসিকে? আমি মেসিকে বেশি পছন্দ, কারণ ওর যে ক্ষিপ্রতা। কিছু কিছু প্লেয়ার আছে যেমন ও এমবাপ্পে, ইনস্ট্যান্ট স্পিড নিতে পারে, সবাই কিন্তু পারে না। বল ধরবে, বিদ্যুতের গতিতে বেরিয়ে যায়। আমি
এই পৃথিবীতে এই মুহূর্তে দুইটা খেলোয়াড়ের কথাই বলবো, একটা মেসি, একটা এমবাপ্পে। সেই মেসির দক্ষতা দেখেই আমি তাকে স্মরণ করি সবসময় এবং তার খেলাটা আমি ফলো করি। জি, মানে আমরা সাধারণত লক্ষ্য করে থাকি যে যারা ব্রাজিলের সাপোর্টার হয়ে থাকেন তারা কিন্তু আর্জেন্টিনার কোনো ফুটবলারকে তারা সেভাবে আইডল মনে করেন না কিংবা ভালো মনে করেন না। সেই জায়গা থেকে আপনাকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, মানে এর পেছনে কারণটা কি? সাপোর্ট করেন ব্রাজিলকে কিন্তু ম্যারাডোনা আপনার আইডল বা মেসিকে খেলা আপনি পছন্দ করেন। আমার পছন্দের কারণ হচ্ছে কি, আমি যখন খেলতাম আমি বল প্লেয়ার ছিলাম, অর্থাৎ বল পেলে আমি ড্রিবলিং করে বেরিয়ে যেতাম গিয়ে। সেই জিনিসটা যখন দেখি তখন কিন্তু আমি লোভ সামলাতে পারিনি। ঠিক তেমনই মেসি যে ফুটবলটা খেলে আমার কাছে মনে হচ্ছে যে সে একটা পারফেক্ট বল প্লেয়ার, যার জন্য আমি মেসিকে সমর্থন করি। আমি ব্রাজিলের সাপোর্টার হয়েও মেসিকে সমর্থন। গত বছর যেমন আমি দোয়া করেছিলাম যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক, মেসির জন্য অন্তত চ্যাম্পিয়ন হোক। বাসার সবাই কি ব্রাজিলের সমর্থক কিনা? হ্যাঁ, আমার ছেলে ব্রাজিলের সমর্থক, ছেলে এবং আপনার স্ত্রী ব্রাজিলের সমর্থক। সবাই? তাহলে তো বাসায় কোনো ধরনের ঝামেলা হওয়ার না, কোনো ঝামেলা কোনো ঝামেলা। সুযোগ নেই। এমনিতে যদি বলি ফুটবলের বাইরে ক্রিকেটে যদি বলি, ক্রিকেটে পছন্দের ক্রিকেটার কি আপনার? আগে পরে নাকি এখন চলতে? ওভারঅল যদি বলি। আমি বলবো যে সচিন তেন্ডুলকার, হি ওয়াজ সামথিং। যে সে ক্রিকেট খেলে গেছে দীর্ঘদিন, তো তার খেলা তো ফলো করেছি, তখন আমরা খেলতাম, খেলা দেখতাম, সেই ক্ষেত্রে আমি বলবো সচিন তেন্ডুলকার ইজ ভেরি। আর যদি বর্তমান বিশ্বের ক্রিকেটারদের কথা যদি বলি, সাকিব আল হাসান। আপনি কি চান যে সাকিব আল হাসান দেশে ফিরে আবার? অবশ্যই, একজন খেলোয়াড়, সে পলিটিক্স করেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বাট সে তো এখনও দেশের জন্য কিছু দিতে পারে, করতে পারে। তো আমি বলবো যে সব কিছু ভুলে গিয়ে আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ি। এই কথাটা বিএনপিও বলছে, দেশটাকে গড়ি, তো সেই সুযোগটা তাকে দেওয়া উচিত আমি মনে করি। জি, চলুন, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আপনার একটু প্রেডিকশন জানতে চাই, দুই ফাইনালিস্ট দলের নাম আপনার কাছে জানতে চাই, এবং আলটিমেটলি কে এবার চ্যাম্পিয়ন হতে পারে? এবারও আমি মনে করি যে ফ্রান্স আর আর্জেন্টিনা এই ফাইনালে যাবে। সেইখানে এই দুইটা দলকে আমি ফাইনালিস্ট মনে করতে পারি। চুনু ভাই, একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে আমিও নিশ্চয়ই চাই যে আর্জেন্টিনা আরও একবার বিশ্বকাপের ফাইনাল খেলুক, এবং যারাই ফাইনাল খেলুক না কেন উপভোগ্য একটা বিশ্বকাপ কিন্তু আমরা দেখতে চাই। এবং এবার যেহেতু ঈদ এবং বিশ্বকাপটা খুব কাছাকাছি, একটা ফুটবলীয় ঈদের আমেজ কিন্তু আমরা উপভোগ করছি। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।